সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল, আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। স্বাগত আপনাদের দুইজনকেই। হেলাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ছাত্র রাজনীতির বড় ব্যাকগ্রাউন্ড আছে আপনার জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ পদ, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলেন আপনি। আজকে গত কয়েকদিনে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি, বিশেষ করে হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আজকে যেটা হলো সেটা হলো জাতীয় নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্র রাজনীতি বন্ধে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র শিবিরের উপস্থিতির কারণে বাম সংগঠনগুলো ওয়াক আউট করেছে। 24-এর গণ অভ্যুত্থানে আগে সবাই একসাথে ছিল, ডান বাম সবাই আন্দোলন করলো, এখন কেন এই বিদ্বেষ? শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই একটা অভিযোগ জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকের আগের দিন রাত্রে যে অশ্লীল স্লোগান দেয়া হয়েছে, যে কুরুচিপূর্ণ স্লোগান ছাত্ররা দিয়েছে, এই স্লোগান আমার মনে হয় না 53 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ দিয়েছে। এটা কারা দিল? ছাত্ররা দিল। এখন রাত্রের বেলা আপনার ছাত্র দলের কমিটি, হল কমিটিগুলো দিল সকালে। আমি দেখলাম রাত্রে 12টা, 1টা 2টার পরে ভিসি স্যারকে ঘিরে, প্রভিসি স্যারকে ঘিরে এইসব ছাত্ররা সবাই কোনো না কোনো সংগঠনের ছাত্র, বিশেষ করে গুপ্তভাবে যে সমস্ত সংগঠন কাজ করে, প্রকাশ্যে কাজ করে না, গুপ্তভাবে গুপ্ত সংগঠন, ওরা তো কমিটি প্রকাশ করে না। কেন গুপ্ত সংগঠন বলছেন? কেন মানে প্রকাশ্যে কাজ করে না, তাই বলছি। অপ্রকাশ্যে এখনো কি গুপ্ত? এখনো গুপ্ত। তা না হলে আমি কথাটা বললে আপনি বুঝবেন। আমি দেখলাম ওই ভিসি স্যারকে যারা ঘিরে আছে তাদের অনেকেই এই বিভিন্ন ছাত্র এক্সেপ্ট ছাত্র দল, যেহেতু গালাগালিটা দিয়েছে ছাত্র দলকে, গালাগালিটা দিয়েছে কিন্তু ছাত্র দলকে, যে 1 2 3 4 তারপরে একটা বাজে কথা বললো যা মুখেও আনা যায় না, যে স্লোগান দেওয়া শুরু করলো। তাদের বক্তব্য হলো যে হলে হলে ছাত্র রাজনীতি হবে না। তা হলে হলে ছাত্র রাজনীতি না হলে তাহলে কি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধ থাকবে? না বিশ্ববিদ্যালয় হবে, হলে হবে না, ইললজিক। তারপরে বলা হচ্ছে যে গত 17 বছরে যেহেতু একটি ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রলীগ, তারা যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করেছিল, যে গেস্ট রুম কালচার, নির্যাতন আর কি, নিপীড়ন, নিষ্পেষণ করেছিল, সেটা আর যাতে ফিরে না আসে এজন্য হলের রাজনীতি বন্ধ করে দিতে হবে, ছাত্র রাজনীতি। তাহলে আমার প্রশ্ন দাঁড়ায় যে গত 17 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের টোটাল রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। রাজনৈতিক দলগুলোকে দুমড়ে মুচড়ে একটা বাকশালে পরিণত করার চেষ্টা করেছিল এবং সন্ত্রাস এবং নৈরাজ্য ভরে ফেলেছিল। তাহলে কি বাংলাদেশের জাতীয় রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত? মানে বিশ্ববিদ্যালয়ে তো রাজনীতি থাকবে না, হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। হলের যেটা যদি ছাত্র সংগঠন কমিটি দেয়, দিতেই হবে। আপনাদের কমিটি যদি কথা বলেন, আপনাদের কমিটিতে মানে ছাত্র দলের কমিটিতে খারাপ লোক আছে, খারাপ লোক আছে না? আগে প্রশ্ন আসেন যে কমিটি করা যাবে কি যাবে না, কমিটির কম্পোনেন্টস নিয়ে আই এম নট টকিং অ্যাবাউট, আই এম টকিং অ্যাবাউট আপনার এটা কি বৈধ না অবৈধ, এই দাবি কি করা যায় যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না? এটার পক্ষে বিপক্ষে আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমি সেজন্য বলছি, দেখেন বাংলাদেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট, কনটেক্সট তৈরি হয়েছে কিন্তু ছাত্র রাজনীতির বদৌলতে। আপনি যে 52 থেকে শুরু করবেন
এটা নিশ্চিত হেলাল ভাই, কিন্তু আপনার হলে কমিটিতে মানে গিয়ে যে ছাত্রলীগের নেতাদের আপনি পুনর্বাসন করেন, সেই কমিটি নিয়ে কোনো কথা বলবেন না? ছাত্রলীগের এটা আরেকটা তর্কে চলে গেলেন যে ছাত্রলীগের পুনর্বাসন কে কারা করছে, ইসলামী ছাত্র শিবির করছে, না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ করছে, না ছাত্রদল করছে, এটা আরেকটা ডিবেট। আচ্ছা, ডিবেটটা হলো যে ছাত্র রাজনীতি হলে হলে করা যাবে কিনা, এটা অযৌক্তিক কথা বলছে যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। বিসি স্যারও মৌখিকভাবে বলছে যে গুপ্ত এবং প্রকাশ্যে দুইটা ছাত্র রাজনীতি করা যাবে। বিসি স্যার টোটালি এটা একটা একটু মানে ফেল টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। কারণ ছাত্র রাজনীতি হলো নেতা তৈরির কারখানা, বাংলাদেশের জাতীয় নেতৃত্ব আরো অনেক কিছু কারখানা, তাই না? যে ছাত্র রাজনীতি হচ্ছে তাতে আরো অনেক কিছুর কারখানায় ছাত্র রাজনীতি, চাঁদাবাজি, ছিনতাই, আমরা যা দেখছি। আমি বলি জাতীয় রাজনীতিতে যা কিছু হচ্ছে তাহলে জাতীয় রাজনীতি বন্ধ করা উচিত। টেলিভিশনে আপনাদের প্রচার মাধ্যমে যা কিছু হয়েছে 17 বছরে, এখনো যা হচ্ছে, আপনাকে এটা বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশের অন্য যে সেকশন আছে, সচিবালয় থেকে শুরু করে ল এনফোর্স, সবকিছু বন্ধ করে দেওয়া উচিত। মানে মাথা ব্যথা, আপনি মাথা কাটার পরামর্শ দিচ্ছেন। ছাত্র রাজনীতির যে সৌন্দর্যের দিক, যেটা হলো ছাত্র সংসদ নির্বাচন, সমস্ত ছাত্রদের একটা ঐক্যের প্ল্যাটফর্ম, মহামিলনের একটা প্ল্যাটফর্ম ছাত্র সংসদ নির্বাচন। এই ছাত্র সংসদ নির্বাচন যখন ঘোষণা করা হলো, তখন জাতীয়তাবাদী ছাত্রদল এই ডাকসুকে স্বাগত জানিয়ে তারা কার্যক্রম শুরু করলো। ভাই এটা তো ঠিক আছে, এটা আছে। আমার মনে আমরা এই আলোচনায় আসি, আপনার সাথে এই আলোচনায় আসবো। আমি একটু জনাব শরীফ ওসমান হাদী আপনার কাছে শুনতে চাই যে ইউনিভার্সিটিতে যদি ছাত্র, বিশেষ করে হলে ছাত্র রাজনীতি বন্ধ করলে কার লাভ কার ক্ষতি, বন্ধই বা করার উদ্যোগ কেন মানে নিবে? আচ্ছা, এখানে দুটো ব্যাপার। মানে আমিও তো ক্যাম্পাস থেকে বের হয়ে গেছি, সেই হিসেবে আমি ক্যাম্পাসের ছাত্র নাই, হেলাল ভাই তো নিশ্চয়ই আরও সিনিয়র। তো এইটার সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হলো যারা বিশ্ববিদ্যালয়ে হলে থাকছেন এবং পড়ছেন, এবং তারা কেন এই কথা বলছেন, কোন যুক্তিতে বলছেন, আমার মনে হয় তাদের মুখ থেকে শুনতে পারলে সবচেয়ে ভালো। এরপরও তো আমি আমাদের ছোট ভাই যারা এই কথা বলছেন তাদেরকে বুঝবার চেষ্টা করছি। দেখেন, ব্যাপারটা হলো এই যে হলে হলে কমিটি দেওয়া যাবে কি যাবে না, এই আলাপটা কিন্তু গতকাল বা পরশুর আলাপ না। আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, সকল ছাত্রছাত্রীরা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন হল থেকে ছাত্রলীগকে প্রতিহত করলো প্রত্যেকটা হলে, আপনার নিশ্চয়ই মনে আছে। এবং এই আন্দোলনের সব থেকে মাইলফলক ছিল সেটা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীর হাতে প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত হলো এবং তাদেরকে ছাত্রলীগ একদম মুক্ত করে ফেললো। এবং আপনার মনে থাকবার কথা, প্রথমে নাহার হল থেকে, তারপরে রোকেয়া হল থেকে, প্রত্যেকটা হলে হলে সারা রাত সমস্ত শিক্ষার্থীরা ছাত্রলীগকে পিটিয়ে বের করে দিয়ে প্রভোস্টকে দিয়ে স্বাক্ষর করিয়েছে হলে আর কোনো ছাত্র রাজনীতি চলতে পারবে না। এবং সকল প্রভোস্ট, অলমোস্ট সেই রাতে সকল প্রভোস্ট সেই সকল ছাত্রদের দাবির মুখে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, তাহলে এখানে আর কোনো রাজনৈতিক দল কোনো কমিটি দিতে পারবে না। এখন দেখেন ব্যাপার দুটো, ওইখানে কিন্তু প্রথমত হচ্ছে লেখা কিন্তু নাই ওই সময় যে আগামী 3 মাস বা 6 মাসের জন্য দিতে পারবে না। আপনি যদি কমিটি দিতেও চান, পরিবেশ পাল্টায়ও, তাহলে আপনার প্রথম উচিত কি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্ত স্টেক হোল্ডার মানে ছেলে মেয়েদের সাথে বসবে, ঠিক যাদের সাথে বসে তারা সাইন করেছে যে আমরা ঠিক আছে হলে আর ছাত্র রাজনীতির কমিটি দিতে দিব না কোনো পলিটিক্যাল পার্টির, তাহলে আপনি সেইটা যখন ওপেন করবেন তখন তো সেই স্টেক হোল্ডারদের সাথে বসবেন। এখন আপনার কেন দরকার হয় না জানেন? এখন আমরা সবাই বড় বড় যে কথা বলি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যদি পতন না হতো হল থেকে, তাহলে এই আন্দোলন আর কোনোদিন আলোর মুখ দেখতো না। সুতরাং তারা তো বলবেই যে আমরা ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়েছি, তারপরে এই আন্দোলন জাতীয় আন্দোলনের রূপ পেয়েছে। সুতরাং এখন আমাদের কথা এতটুকু শুনবা না কেন? ভাই, মূলত হলের রাজনীতিটা কেন দরকার? হলের রাজনীতিটা দরকার খুবই সিম্পল একটা কারণে, শুধু একটা সিটের কারণে। ধরেন একটা সাপোজ ধরলাম সূর্য সেন হল, হ্যাঁ, সূর্য সেন হলে অ্যালটমেন্ট আছে ধরেন কম বেশি, আমরা জানি, আমিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ধরেন অ্যালটমেন্ট আছে 7000, কিন্তু তার টোটাল
লিগ্যাল সিট আছে ধরেন 2000, এখন এই যে বাকি 5000 তারও তো ন্যায্য হিস্সা আছে ওই হলে থাকবার, সে বাড়ি বাইরে থাকে, তার প্রচুর টাকা খরচ হয়। এখন তখন কি করে, ছাত্র রাজনৈতিক সংগঠন যখন অ্যাক্টিভ থাকে, সেটা ছাত্র দল থাকুক, আগে ছাত্রলীগ ছিল, পরে যদি কখনো শিবির আসে, তখন যেই সিটটা একজনের নামে, যেই রুমটা সে অথবা 2 জনের নামে, সেখানে তারা 6 জন উঠায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো হলে গিয়ে, গণরুম তো বাদই, এমনিতেও যে সিঙ্গেল রুমে থাকে 3 জন বা 4 জন, ডাবল রুম 2 জনের জায়গায় থাকে 6 জন। কেন? ওই যে ছাত্র যারা যেই দল যখন ক্ষমতায় থাকে, তাদের ছাত্র সংগঠন তখন ফোর্স করে তাদেরকে উঠায়, কারণ এই উঠানের ফলে তারা যখন মিছিল করা দরকার, মিছিলে লোক পায়। এবার আপনি ভাবেন না হাদি, কিন্তু যদি আপনার ইউনিভার্সিটিতে রাজনীতি মানে থাকে, তাহলে হলে বন্ধ করে কি আপনি এই যে সমস্যার কথা বলছেন, এই সমস্যা কি বন্ধ হবে? ইউনিভার্সিটিতেও রাজনীতি আছে। এইটার দুইটাই আছে। প্রথমত হলো, যখন অনেকে বলেছিল ছাত্র রাজনীতি যে চায় না, এটা তো এই যে দীর্ঘ সাফোকেশন, এজন্য চায় না। এরপরে সবাই যে না, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটি থাকবে এবং পলিটিক্সটা ওপেন থাকবে। হলের সবাই ভয়টা কি দেখেন, হলের ভয়টা হচ্ছে যে এটা বাংলাদেশের প্রবণতা, যেই ক্ষমতায় আসবে তার ছাত্র সংগঠন, সেটা কে ক্ষমতায় আসবে আমরা জানি না, তখন অঘোষিতভাবেই তারা আপার হ্যান্ড নিয়ে নেয় এবং ওখানে কোনো প্রশাসন ফাংশন করে না। এটা বাংলাদেশের বাস্তবতা। ওখানে অঘোষিত প্রভোস্ট হয়ে যান সেই ছাত্র নেতারা। সুতরাং আপনি কেন ধরেন, আমি আপনাকে বলি, আবার অনেকে বলে না যে ছাত্র রাজনীতির বিপক্ষে কেউ না, মানে বাংলাদেশে যারা কমিটি দিচ্ছে হলগুলো, ধরেন শিবির কমিটি দিচ্ছে বা দিচ্ছে না, সে তো জামাত ইসলামীর সাথে, ছাত্রদল দিচ্ছে সে তো বিএনপির সাথে, ছাত্র অধিকার পরিষদ দিচ্ছে গণ অধিকার পরিষদের সাথে। বাট আমরা যেটা বলেছিলাম, অবশ্যই ছাত্র রাজনীতি লাগবে, ছাত্র সংসদ নির্বাচন হোক, প্রত্যেকটা হলে যদি হল সংসদ নির্বাচন হয়ে যায়, তখন হল সংসদ নির্বাচন হলে যারা সবাই ভোট দিবে, সে তো ছাত্র রাজনীতি। আমরা দলীয় রাজনীতির বিপক্ষে। এই দলীয় রাজনীতি, সেটাও আবার কোন দল? সেটা হচ্ছে লেজুর ভিত্তির যে দল। এখন প্রত্যেকটা ছাত্র সংগঠন বলে কি যে না, আমরা লেজুর ভিত্তি করি না, কিন্তু এটা তো বাংলাদেশের বাস্তবতা। শিবির তো জামাতের লেজুর ভিত্তি করবে, ছাত্রদল তো বিএনপির লেজুর ভিত্তি করবে, স্বাভাবিক না? এটাই তো এখন। এই জন্য হলো, আপনি যদি সত্যিকার অর্থে ডাকসুটা দিতে পারেন, আপনি যদি হল সংসদ নির্বাচন করতে পারেন, তাহলে তো ওখান থেকে এমনিতে লিডারশিপ তৈরি হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তো ওখানে লেবার পার্টির নাই, ছাত্র উইং নাই, তাহলে তাদের লিডার তৈরি হচ্ছে করতে গিয়ে যে তাদের ডিবেটিং সোসাইটি থেকে, তাদের এই যে হাউস থেকে, তাদের যে স্টুডেন্ট কাউন্সিল থেকে প্রচুর এরকম লিডারশিপ তৈরি হচ্ছে। তা আমাদের যেটা ব্যাপার, সেটা হলো আমরা বরং আমাদের ছাত্রদের সেই জবানরে বোঝা উচিত যে তাদের মূলত ট্রমাটা কি। তাদের ট্রমাটা হলো ইতোমধ্যেই প্রকাশ্যে অপ্রকাশ্যে সবাই সকল ছাত্রদেরকে বলবার চেষ্টা করছে যে এখন যদি তাদের, যেমন ধরেন গত পরশু আমার এলাকার এক ছোট ভাই, ও আমাদের প্রোগ্রামে একটা অনুষ্ঠানে আসার কথা, 1 ঘন্টা দেরি হলো। দেরি করলে কেন? বললো ভাই এক ভাই একটু গেস্ট রুমে ডাকছিল, তো 1 ঘন্টা বসায় কিছু কথাবার্তা বললো। তো গেস্ট রুমে ডাকছে কি, এই সামনে ডাকসু হবে, মানে হলো এই যে গেস্ট রুমটাকে মানুষ, গেস্ট রুম তো নামে কি খারাপ, কিন্তু এর কালচারটা এমন, এই গেস্ট রুমে বসে এমন কোনো নির্যাতন নাই যেটা করা হয় নাই। এখন এই মাত্র 6 মাসের মধ্যে আপনি সেটা ফিরিয়ে ফেলতে পারবেন না। সেটি ফিরাবে না। ছাত্র রাজনীতি, হল কেন্দ্রিক রাজনীতি বন্ধ করলেও এটি ফিরবে না, কারণ ইউনিভার্সিটিতে তো রাজনীতি থাকবে। দেখেন এইখানে যেটা সংগঠন আছে, তাহলে কিভাবে বন্ধ করবে? হলে কেউ ছাত্র রাজনীতি বন্ধ চায় না। যদি হলে ছাত্র রাজনীতি বন্ধ চায়, তাহলে হলে ডাকসু হবে কেমন? এই যে ডাকসু সামনে হবে, সেটা তো কেন্দ্রীয় হবে, প্রত্যেকটা হলেও হবে। তাহলে হলে যখন ডাকসু হবে, তাহলে সেটা, এটাই তো রাজনীতি। কিন্তু যেটা বলা হচ্ছে, পলিটিক্যাল পার্টির যে ছাত্র সংগঠনগুলো, তারা হলে কমিটি দিবে না। এখন ধরেন আমি বলি, সে ছাত্রদলের এক ভাই অথবা শিবিরের একজন, রাইট, সে সূর্য সেন হলে ইলেকশন করবে। তো সূর্য সেন হলে ইলেকশন করলেও ছাত্রদলের কমিটি ছাড়াই সে তো ওখানে ইলেকশন করতে পারবে, শিবিরের ব্যানার ছাড়াই তো সে ইলেকশন করতে পারবে অর্গানিক ভাবে। মানে থাকলে সমস্যা কি? থাকলে সমস্যা হলো ওই যে আপনি ওই সাইনবোর্ড ব্যবহার করে আপনি পেশি শক্তি ব্যবহার করবেন, মানুষ এটা ভয় পায়। আপনি এটা মানে এটা কি নিশ্চিত যে ব্যবহার করবে তারা? অন্তত আপনি তো কিছুটা রাশ টানতে পারবেন, মানে শতভাগ আমরা একসাথে পারবো না, কিছু তো একটা রাশ টানতে পারবেন, এটা তো সম্ভব ন্যূনতম। আইজুল ভাই হেলাল শুনতে চাই। জি, কথা হলো যে প্রথমে যে যারা ওইখানে ছাত্র রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা যেটা বলবে তাদের কথা আগে শোনা উচিত। হাদি যেটা বলতে চায় না, হাদি ওইখানে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে ছাত্র রাজনীতির, তারা যেটা বলবে ওদের কাছ থেকে শুনলে ভালো হয়। এখন তারা কিন্তু একবার এই ছাত্র বলতে বলেছিল যে আমরা পরীক্ষা ছাড়া পাশ করব, মনে আছে? ইউনিভার্সিটির ছাত্ররা না না, ছাত্ররা তো ইউনিভার্সিটি হোক আর আপনার কলেজের, পরীক্ষা ছাড়া পাশ করব। তখন সরকার সেটা মেনে নিয়েছিল, কিন্তু একজন সচেতন নাগরিক হিসাবে আমরা কি এটা মানতে পারি? স্টেক হোল্ডাররা বললেই যে মানতে হবে? কারণ এটার যে ভালো এবং মন্দ দিক, ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা, কারণ আমরা তো বিশ্ববিদ্যালয় থেকে একজন গ্রন্থকিট বের হোক, এটা তো আমরা চাই না। আমরা কি এটা চাই যে একজন গ্রন্থকিট বের হোক? না ওইখানে একটা একাডেমিশিয়ান
বা একজন স্কলার, তাই না, এক্সট্রা কারিকুলাম যে জানবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে, দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছু নিয়ে যার ভাবনার জগৎটা, চিন্তার জগৎটা ব্যাপক হবে, তাই না? শুধু গ্রন্থকীট হোক বিশ্ববিদ্যালয় থেকে, তা তো আমরা কেউ চাই না। নিশ্চয়ই। আর একটা কথা হলো যে ও হাদি বলল যে আপনার ওই যখন ছাত্রলীগরে বের করে দেওয়া হয় তখন সিগনেচার করা হয়েছিল ছাত্র রাজনীতি নাকি বন্ধ থাকবে, এরকম কোন সিগনেচার হয়েছে বলে আমি হ্যাঁ, জানি আমি না। দায়িত্ব নিয়ে বলছি ভাই, আচ্ছা, হলে ওটা একটা অন্যায় হয়েছে, হলে একটা অন্যায় হয়েছে, ওটার জন্য আবার ওই বিচার হওয়া উচিত। কেন এটা বলো? এটা অন্যায় হয়েছে। বিশ্ববিদ্যালয়, এটা তো কোনো প্রাইমারি স্কুল না, এটা তো পাঠশালা না বা কোনো টং এর দোকান, এটা তো বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে বিশ্বের জ্ঞান রাজনীতির নামে যা করেছে ছাত্রলীগ, ভাই আমি তো বললাম জাতীয় রাজনীতির নামে যা হচ্ছে তা রাজনীতি বন্ধ করে দেন। রাজনীতি বন্ধ কেন হবে? আপনি একটা দিয়ে এগুলো আপনাদের মিডিয়ায়, আপনাদের সচিবালয়, আপনাদের পুলিশের যা হচ্ছে সব বন্ধ করে দেন। রাষ্ট্রের নামে যা হচ্ছে রাষ্ট্র বন্ধ করে দেন। এইগুলো কোনো কথা না, আপনাকে করতে হবে। আর একটা কথা বললো যে ওই সময় আমি যতদূর জানি যে সিগনেচারটা হয়েছিল যে ছাত্রলীগের ক্যাম্পাসে পুনর্বাসন হবে না। ছাত্রলীগ যখন বের করে দেও না, ছাত্রলীগ কোনো কমিটি করতে পারবে না, ছাত্রলীগ এখানে রাজনীতি করতে পারবে না। আমার ভুল হতে পারে, আমি ছাত্রদলের সাথে আলোচনা করে যেটা জানছি আর কি সেটা বললাম। আর একটা কথা হাদি বললো, এটা হাদিকে আবার এই কথাটা ওকে রিভিউ করা উচিত যে সিটের কারণে ছাত্র রাজনীতি করে। এটা করলে ছাত্র নেতাদেরকে, যারা ছাত্র রাজনীতি সম্বন্ধে কনসাস, যারা রাজনীতি সচেতন, তাদেরকে কিন্তু একটু খাটো করা হয় যে সিটের কারণে কি ছাত্র রাজনীতি করলাম নাকি একটু মাস্তানির কারণে ছাত্র রাজনীতি করলাম। ছাত্র রাজনীতি বেসিক ইনস্টিংক্ট তার, মানুষ জন্মগতভাবে সামাজিক, পারিবারিক, সামাজিক, অ্যারিস্টটল বলেছেন, তারপরে সে রাজনৈতিক। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, নাকি মানুষ রাজনৈতিক। সেই রাজনৈতিক সচেতনতা তার যখন আসবে তখন সেটাকে করলে, আপনি যদি বলেন যে সিটের কারণে, খাওয়ার কারণে, মাস্তানির কারণে, তাহলে ওইটাকে একটু ছোট করা হয়। আর একটা কথা বলছেন যে লেজুর বৃত্তি, আমি যখন ছাত্র নেতা ছিলাম তখনও এটা নিয়ে আমি তর্ক করেছি, সেই আপনার 90s থেকে আমি তর্ক করছি। লেজুর বৃত্তি বলতে কি বোঝাচ্ছে? যে আপনার কারো ফ্রন্ট অর্গানাইজেশন, কারো অঙ্গ সংগঠন আর কি, বা অফিশিয়ালি না, কিন্তু বাস্তবে ছাত্র সংগঠনগুলো যা করে আমি বলি, ও বলছে তো না, আরো কিছু বললে ভালো। আমি বলছি যে লেজুর বৃত্তিটা কি দেখেন, আজকে বিএনপির যে ইডিওলজি, বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপির দেশ গঠনে যে 19 পয়েন্টস প্রোগ্রামস, 19 দফা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন বা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন বা তারেক রহমানের কর্মময় জীবনকে কোনো ছাত্র যদি পছন্দ করে, তাদের সেই ইডিওলজির পক্ষে তিনি বক্তৃতা দেয়, স্লোগান দেয়, সংগঠন করে, এটাকে কি আমি লেজুর বৃত্তি বলবেন? নাকি তার কোনো একটা আদর্শকে সে সাপোর্ট করছে? একইভাবে আমি বলি লন্ডনে আমেরিকার কথা যেটা বললেন, আমি ওই অক্সফোর্ড, ক্যামব্রিজ, ওদের তো মনে করেন আমাদের মতো এরকম একক বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয়। আপনার অক্সফোর্ডে হয়তো 48টা কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজে হয়তো 33টা মতো কলেজ। আমি এই সব কলেজে যা দেখছি যে ওদের রাজনীতির প্যাটার্নটা কিরকম, নির্বাচনটা হয় বুঝছেন, ওইখান থেকে ওরা ওই টোরি পার্টির, তারপরে লিবারেল একটা পার্টি আছে যে আপনার, আরেকটা শ্রমিক পার্টি যেটা আর কি, শ্রমিক পার্টি টোরি পার্টি, আর একটা হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা লেবার পার্টি আর টোরি পার্টি। এদের থেকে আপনার ওই বিশ্ববিদ্যালয় ওরা কিন্তু কর্মী খুঁজতে আসে। যখন বিশ্ববিদ্যালয় আপনার কনভোকেশনটা হয়ে যায় না, তখন আপনি ওই যে হিলারি ক্লিন্টনের একটা বই আছে না, লিভিং এ স্টোরি, ওই দেখবেন হিলারি ক্লিন্টনের আত্মজীবনী লিখছে। সে যখন বিশ্ববিদ্যালয় কনভোকেশন করে বা ছাত্রী ছিল, তখন ওই ডেমোক্রেটিক পার্টির লোকজন এখানে কর্মী হায়ার করতে আসতো প্রচারের জন্য, তাই না? এখন ওই দেশের নিয়মে আমার দেশে হবে তা তো না। ওই দেশের নিয়মে তো মানুষ আপনার ওপেন আপনার ড্রিঙ্ক করতে পারে, আমাদের সাথে তা করতে পারে না, সম্ভব না, কালচারের পার্থক্য। অর্থাৎ ওদের দেশের কালচারের সাথে আমাদের দেশের কালচারের মিলালে হবে না। আমি বারবার বলছি যে আমাদের দেশের জাতীয় রাজনীতি তৈরি হয়েছে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট নিয়ে। সুতরাং এই ছাত্র রাজনীতিকে আপনি বিশ্ববিদ্যালয়ে এমনভাবে, আপনি বলছেন যে গেস্ট রুম কালচার, অমুক তমুক, এগুলো আওয়ামী লীগের আমলে হয়েছে।
তার বলে কি আপনি আওয়ামী লীগের আমলে তো অনেক কিছু হয়ে গেছে, সবকিছু কি বন্ধ করে দেবেন না নতুন করে ভালো কিছু করবেন, নতুন করে ভালো কিছু করবেন? আমি একটু বিরতি নিব, আমি যাব বিরতিতে, কিন্তু তার আগে আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাই দুটো। সেটা হলো আওয়ামী লীগ আমলে এগুলা যেভাবে যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়া এবং সেই অবস্থাকে আমরা সমর্থন করতে পারি না। আপনি কি এটা সমর্থন করতে পারেন যে যে অশ্লীল ভাষা প্রয়োগ করে নিশ্চয়ই না গালি দেওয়া হলো, ওইখানে যদি জাতীয়তাবাদী ছাত্ররা রিয়াক্ট হতো তাহলে কি হতো? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে গন্ডগোল হতো, তাহলে কি হতো? ডাকসু নির্বাচনের পরিবেশ নেই। এইটা বলার জন্য যে আপনি এই গালিটা দিলেন না, তার কি আমি যুক্তি আছে যে আপনি তো যে সমস্ত গালিগালাজ করলেন ছাত্র দলের নামে, আপনারা নাকি ধর্মীয় সংগঠন, আপনারা নাকি এই যুগের জেনজি, আপনারা নাকি এত ভালো, তা যে স্লোগানটা যেই ওয়ার্ডগুলো উচ্চারণ করলেন, আমি আমার যত কলিগ আছে যাদের সাথে আলোচনা সিসি বলছি এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির অবস্থা। তার মানে কি আজকের এই 24-এর গণ অভ্যুত্থানের পরিবর্তনের ফলে যারা আছে ক্যাম্পাসে আপনার রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে, এতদিন চেষ্টা রাজনীতি করতে পারেনি, তারা তো ক্যাম্পাসে আরো বাজে সংস্কৃতি দিয়ে গেল যে এইরকম মুখ খারাপ করে মানে একটা সংগঠনকে গালি করবে, ওই সংগঠন যদি রিয়াক্ট তাহলে কি হইতো? ছাত্র রাজনীতি আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ, এবং সে সাথে আমার এই বিষয়ে আপনার কোনো কথা থাকলে আপনি নিশ্চয়ই বলবেন। সে সাথে আমি আপনার কাছে জানতে চাই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি অলমোস্ট বন্ধ, সেখানে জাতির কি ক্ষতি হচ্ছে, আর এখন কি, আর হলে থাকলে কি সুবিধা হবে? ব্যাপার হলো দেখেন, আমাদের তো মুশকিল হলো ওই যে হেলাল ভাইও যেটা বললো যে ওই সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা, যে একটা সমস্যা হলে মাথা ব্যথা মাথা কেটে ফেলা যেরকম সমাধান না, কিন্তু এইখানে যেটা হচ্ছে যে হলে কমিটি দেয়াকে ছাত্র রাজনীতি করা যাবে না, এই দুটোকে প্যারালাল বানিয়ে ফেলা হচ্ছে। ইস্যু ইজ হলে মানে বিশ্ববিদ্যালয়তে প্রত্যেকটা সংগঠনের কমিটি হয়েছে এবং আছে, থাকবেও। ছাত্রদের যে জায়গাটা এখানে আমি একটুখানি বলি, এটা হলো হেলাল ভাই মানে বিনয়ের সাথে হেলাল ভাইকে একটু বলি, ভাই বলো না যে সিটের জন্য রাজনীতি করে কিনা। তা আমি ওভাবে না বলে আমি ধরেন আপনারা এনটিভি থেকে আপনারা একটা জরিপ করান। না ওইটা ঠিক আছে, মানে একটা ছেলে হেলাল ভাই যেটা বলছে, না না হেলাল ভাই যেটা বলছে সেটা আমি যতদূর বুঝতে পারছি যে আসলে একটা ছেলে আদর্শ এবং রাজনীতির আদর্শটা উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে আসে, তারপরে সিট বাণিজ্য বা আলাদা মানে যা আছে সেটা হয়তো পরে ইনভলভ হয়। পুরো ইউনিভার্সিটির ধরেন আপনি 5% স্টুডেন্ট যে একটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন আছে, এমন একটা পরিবার থেকে আসছে, এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে তো পলিটিক্স করবে অথবা তার জায়গা আছে। কিন্তু এই যে বাকি যারা সেটা শিবিরে করুক, সেটা ছাত্র দলে করুক, যেভাবেই করুক, তারা যে মানে ধরেন ছাত্র রাজনীতিটার ইম্প্যাক্টটা কি, প্রত্যেকটা হল থেকে মিছিল এসে রাজুতে দাঁড়াবে, তারপরে একটা বড় মিছিল নিয়ে তাদের কেন্দ্রীয় প্রোগ্রামে যাবে, যার মিছিলে যত বেশি লোক হবে সে আরেকটু প্রশংসিত হবে কেন্দ্রীয় দল, এটাই তো, এটা তো বাস্তবতা। এখন ব্যাপার হলো এই যে আমি নিজেতে হল থেকে বের হওয়ার পরও না, আমার নিজের আত্মীয় স্বজন তখন ভাগ্নে ভাগ্নি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওরা শুধু সবার সাথে লবিংকে এটুকুনের জন্য রাখে, গেস্ট রুমে আধা ঘন্টা যায় সালাম দেয় যাতে সিটটা ঠিক থাকে, কারণ নিয়ম অনুযায়ী সিট পাবে থার্ড ইয়ারে বা ফাইনাল ইয়ারে, বুঝছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো নিয়ম অনুযায়ী ওদের নামে যে হলে অ্যালটমেন্টটা হবে সেটা পেতে পেতে বেঁচে যায় থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার, কারণ যেই পরিমাণ স্টুডেন্ট আছে তার 5 ভাগের 1 ভাগ সিট নাই। আপনি আমাকে বলি ছাত্র রাজনীতি কোনো সমস্যা হবে না, আপনি আগামী যদি 1 বছর প্রজেক্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণ শিক্ষার্থী সেই পরিমাণ হল যদি তৈরি করতে পারে, এরপরে কেউ দেখবেন ছাত্র রাজনীতির বিপক্ষে বলবে না। কেন? কারণ জবাই মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ইস্যু দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত ইস্যু নাই কেন? বিকজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা আবাসিক বিশ্ববিদ্যালয়, এবং দেখেন সেখানে পলিটিক্সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই ঝামেলাটা নাই, সেখানে ছাত্রদল করছে না, শিবির করছে না, কেউ না কেউ তো করছে। তো এইটা একটা ব্যাপার। আর ভাই একটা যেটা বললেন যে স্টেক হোল্ডারদের ব্যাপার, যে পরীক্ষা ছাড়া পাশ করবে, এটা বলা যায় কিনা। প্রথমত হলো ভাই এটা যদি ভাই বলার জন্য বললেন ঠিকই আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই দেবী আর আমাদের 9-10-এর বাচ্চারা যখন বলছে যে পরীক্ষা ছাড়াই আমরা পাশ করে ফেলবো, স্টেক হোল্ডার হিসেবে ওদের কথা শুনবো কিনা, তো এই দুইটা তো আসলে সমান কম্প্যারিজন আসলে চলে না। যে বিশ্ববিদ্যালয়ের, এবং এখানে একটু বলি যে ওই একটা এলাকায় একটা কথা আছে যে জারু সিলাই সিন্নি খাইলা মুন্সি চিনলা না। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছাত্রলীগের মাইরা যদি হল ছাড়া না করতো, জীবনে কোনোদিন জুলাই আসতো না আর আমাদেরও মুক্তি ঘটতো না। এখন তাদের কনসার্নের জায়গাটা
আমরা যদি বারবার বসে না বোঝার চেষ্টা করে এখন তাদেরকে বলি যে তারা কি বোঝে কি না, এটা তো ভাই আপনি আমি টকশো দিয়ে ঠিক করতে পারবো না। কারণ আপনি আমি গণরুমেও থাকি না, হলেও থাকি না। যে হলে থাকে, ইভেন ধরেন যেই ছেলেটা যেই মেয়েটা, এই যে আমাদের আবু বকর, আসিফ নজরুল স্যার বই লিখেছে না যে আমি আবু বকরকে যে রহমান হলে 2 দলের মারামারির মধ্যে ছেলেটা কোনো দলই না, কিন্তু মাঝখানে পড়ে মরে গেল আমাদের আবু বকর রহমান হলেন। তো এই যে ইভেন তার বাবা মাও তো স্টেক হোল্ডার, তার বাবা মাও কি ওখানে দিচ্ছে কিনা? আপনি একটু আগে প্রশ্ন করেছেন না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি ইন্টারভিউ করে দেখেন, এই যে আরবান এলিট ক্লাস তাদের বাচ্চা কাচ্চা, আমি এমন অনেককে চিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্টে চান্স পেয়েছে না দিয়ে নর্থ সাউথে দিয়েছে, ব্র্যাকে দিয়েছে। কনসার্ন হলো এই পলিটিক্সের মধ্যে পড়ে কখন জানটা যায় প্রাণটা যায়, এর মানে পলিটিক্স থাকবে না তা বলছি না, কিন্তু এটা কনসার্ন তাদের। তো এই যে আপনিও যেটা বললেন প্রাইভেট ইউনিভার্সিটিতে ওইভাবে দলীয়, বরং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমরা যেটা বারবার অনুরোধ করছি যে আপনারা ওখানে ছাত্র সংসদ অ্যাক্টিভ করেন, এটা নর্থ সাউথে হোক, ব্র্যাকে হোক, এটা ইউএইতে হোক, তাহলে হবে কি লিডারশিপটা তৈরি হবে। ইভেন তাদের কিন্তু বিভিন্ন কালচারাল ক্লাব আছে, ডিবেটিং সোসাইটি আছে, যেখান থেকে যেমন আমি একটা ইউথ লিডারশিপ ট্রেনিং করেছিলাম ব্রিটিশ কাউন্সিলে, এবং আমি সত্যি কথা এই আমার প্রথম ভুল ধারণা ভেঙেছে। আমি ওখানে অর্ধেক ছিল পাবলিক ইউনিভার্সিটির, অর্ধেক ছিল বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির। তো আমার আগে একটা বদ্ধগত ধারণা ছিল যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের পলিটিক্যাল ওরিয়েন্টেশনটা ভালো, তারা বোঝে ভালো। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছেলেমেয়েরা, মানে আমরা একসাথে 1 সপ্তাহ ট্রেনিংটা করেছি, তাদের যে পলিটিক্যাল ওরিয়েন্টেশন, তাদের বুঝ, আমি এই প্রথম যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়ে এত ভালো বুঝে বা খবর রাখে, এটা আমি ভাবিই নাই। এর মানে তাদের এই গ্রুমিংটা কোথায় হচ্ছে? তাদের ডিবেটিং সোসাইটিতে, তাদের কালচারাল ক্লাবে, তাদের লিটারেচার ক্লাবে। তো এইগুলোকে আমরা যত অ্যাক্টিভ করতে পারবো তখন হবে কি, ওখান থেকে তো আমাদের পলিসি মেকার বের হয়ে আসবে, আমাদের পলিটিশিয়ান। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শুধু সামনে যারা পলিটিশিয়ান হবে এদের জন্য একটা কোর্স আছে, এখানে শুধু বেসিক পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ায়। এবং আপনি ভাবেন এটা পড়ার জন্য তুমুল প্রতিযোগিতা, যে যারা পরবর্তীতে তাদের মধ্যে লিডারশিপ তৈরি হবে। তো এখন বললে তো এটা কোনো দলের বিরুদ্ধে বলছি না, সেটা হোক শিবির, সেটা ছাত্রদল, অন্যান্য দল। আমাদের এখানে ছাত্রদলের যারা ক্যাম্পাসের সভাপতি থাকে তারা পলিটিক্যাল সায়েন্সের কয়েক সে যে ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের কি পড়াশোনাটা তারা পারে বলেন? এটা তো সব ছাত্র সংগঠন, আমি একা বলছি না, সবার জন্য। তো আমরা সেই ফোকাসটা না করে যদি আমরা কি করতাম, ডিবেটিং সোসাইটির যে ভালো ছেলেটা, এই যে ভাইয়া বলতেছিল যে অক্সফোর্ডে কি করে, যে ওরা পলিটিক্যাল পার্টিগুলো গিয়ে পিক করে ডিবেটিং সোসাইটিতে কোন ছেলেটা ভালো, কুইজ সোসাইটিতে কোন ছেলেটা ভালো, ওদেরকে দলে টানবে। তা আমরাও যদি বরং ওই পলিটিক্সটা বেশি করতে পারতাম ইউনিভার্সিটিগুলোতে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাহলে কি হতো? বিএনপি গিয়ে ওখানে খুঁজতো কোন ছেলেটা দুর্দান্ত ডিবেট করে, লিডারশিপ আছে, জামাত গিয়ে খুঁজতো, এনসিপি গিয়ে খুঁজতো। তাহলে হতো কি যে এই যে পলিটিক্যাল পার্টি হয়েও তারা যে সেমি একাডেমিক হয়ে উঠতে পারে, এই জিনিসটা তো দাঁড়াতো। এইটা একটা ব্যাপার। আর একটা হলো যে ভাইয়া যেটা বললো যে তাহলে ইংল্যান্ডের সাথে তো বাংলাদেশের কালচারে চলবে না। মুশকিল হলো আমাদের যেইটা ভাল লাগে সেইটা আমরা কপি করি, বাকিটুকুন। এই যে বাংলাদেশের আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র প্রথম থেকে শেষ পর্যন্ত কোথার কপি পেস্ট? পুরো ইংল্যান্ডের কপি পেস্ট। এবং আপনাকে আরও বলি, এই ইংল্যান্ড এই বিউরোক্রেসি থেকে বের হয়ে গেছে মিনিমাম 30-40 বছর আগে, অথচ বাংলাদেশ এখন সেই বিউরোক্রেসি ধরে রেখেছে। নাম্বার 2, এই যে আমাদের সংসদীয় গণতন্ত্রের যে প্যাটার্নটা বাংলাদেশের, এটা সরাসরি ওয়েস্টমিনিস্টার সিস্টেম, যেটা এটা সরাসরি ইংল্যান্ডের কপি। তো আমার এখানে এখন পর্যন্ত পার্লামেন্টের কপি হলো ইংল্যান্ডের, আমার এখানে বিউরোক্রেসি হলো ইংল্যান্ডের। এই কালচারের মধ্যে দিয়ে আমি চলতেছি। সেটার বিরুদ্ধে বললে সকল পলিটিক্যাল পার্টি বলে না না না, আমাদের এখন এখান থেকে বের হয়ে আসার সময় হয় নাই। কিন্তু যখন আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির তুলনা দিব তখন বলবে এখানে কালচারটা হবে না। এটা তো ভাই হয় না। হেলাল ভাই, দুইটা জিনিস প্রশ্ন, আপনি ওর কথার যদি কোনো থাকে নিশ্চয়ই বলবেন। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ থাকলেও আমরা দেখলাম যে গত জুলাই আন্দোলনে বিশেষ করে ঢাকায় ব্যাপক ভূমিকা ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র এবং মাদ্রাসার ছাত্রদের। জি, বক্তব্য হলো যে দেখেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলো কোটি কোটি টাকা খরচ করে সেখানে তৈরি করি কেন, এবং আমরা শিক্ষাদান পদ্ধতি, এডুকেশনের পিছনে খরচ করি কি জন্যে? শুধু কি একজন বই পড়ুয়া ছাত্র বানানোর জন্য, না একটা ডিবেটিং সোসাইটির একজন মেম্বার বানানোর, তার জন্য? আমরা মাল্টি ট্যালেন্ট, তাই তো? পরবর্তীতে জীবনে এসে যুদ্ধে মোকাবেলা করতে পারবে এবং আমাদের এই রাষ্ট্রের কাজে লাগবে, তাই না? এই মাল্টি ট্যালেন্ট তৈরির জন্য তো এখন মাল্টি ট্যালেন্ট তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক বইগুলো পড়লে যে হবে তা না। আপনি ইতিহাসের ছাত্র বিধায় ইকোনমিক্স পড়বেন না, ইকোনমিক্সের ছাত্র বিধায় আপনি উপন্যাস পড়বেন না। বিশ্ববিদ্যালয় কিন্তু এই জ্ঞান দেয় না। বিশ্ববিদ্যালয় তো ক্লাসের হওয়ারই রেওয়াজ কম। আপনি অক্সফোর্ডে আপনার বা আপনি ক্যামব্রিজে যান, অথবা বোস্টনে যান, অথবা MIT-তে যান,
অথবা আরো বড় কোনো বিশ্ববিদ্যালয় দেখবেন ওখানে ছাত্র শিক্ষকের যে গ্রুপ ক্লাসগুলো হয় সেটা হলো ইম্পর্টেন্ট ক্লাস, এবং ওইখানে মেধা বিকাশের বিভিন্ন রকম রাস্তা দেখবেন। ও বললো না ডিবেটিং সোসাইটি, আমাদের স্টেডিয়ামগুলো আছে, আমাদের বিএনসিসি আছে, তাই না? আবার ছোট ছোট কবিতা সংগঠন আছে, আমাদের সময় ছিল আবৃত্তি সংঘ ছিল, গল্প বলার ছিল, আবার স্টাডি সার্কেল বসতো, তাই না? অর্থাৎ বলা হচ্ছে যে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র। এখন এই মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হলেও একই অবস্থা ছিল। এখন হলে কোন ছেলেকে গেস্ট রুমে ডাকছে, কোন ছেলে সিট পাচ্ছে না, এই দোষ কি ছাত্র নেতাদের না প্রশাসনের? এটাকে বলেন। কিন্তু ছাত্র না এটা কিন্তু বললে হবে আপনি না, যে কথাটা হাদি বলল হেলাল ভাই, যে কথাটা হাদি বলল অলমোস্ট এটা আপনিও জানেন আমিও জানি, না এটা তো আপনি এটা কি উচিত? এটা কি উচিত তো নিশ্চয়ই না, তাইলে সেই দোষটা কার? না, সেই প্রশাসন না, ছাত্রদের বলবো না। চুরি হয়ে গেল, চোরের দোষ, আপনি বাড়ির যে সিকিউরিটি নেই সেটা বলবেন না আপনি? না, সেটা মানে সেটা বলবো, কিন্তু আমার কথা হচ্ছে প্রশাসনের যে প্রভাব থাকে। আমি বলি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরঞ্চ লেজুর ভিত্তি শব্দটা তাদের জন্য ব্যবহার করুন, কারণ তারা বিভিন্ন রাজনৈতিক দলকে প্যাম্পারিং করে কেউ ভিসি হবে, কেউ প্রভিসি হবে, আবার ভিসিকে প্যাম্পারিং করে কেউ প্রক্টর হবে, কেউ হলের প্রভোস্ট হবে। এখানে ছাত্রদের দোষটা আপনি পেলেন কোথায়? এখানে গেস্ট রুম কালচার যদি প্রভোস্ট এটা দমন না করতে পারে, সেই প্রভোস্টের পদত্যাগ করা উচিত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীকে যখন একজন কর্মচারী আপনার নিন্দামন্দ বলল, বাজে কথা বললো তার ড্রেস নিয়ে, তখন আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই দোষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর দিল, এবং সেই ছাত্রকে আপনার জেল থেকে ছেড়ে থানার থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা ঢালা দিল। ভিসি কোনো দায়িত্ব পালন করলো না, একজন কর্মচারী একজন ছাত্রীকে আপনার লাঞ্ছিত মানে বাজে কথা বলল, কারণ ওই ভিসি যে কোনো না কোনোভাবে ওই কর্মচারীর কাছে বন্দি, কোনো না কোনোভাবে ও সরকারের কাছে মানে ওর যে নিয়োগ কথা তার কাছে বন্দি, বুঝছেন? সুতরাং আপনি ছাত্রদের দোষ, গেস্ট রুম কালচার, সিট না পাওয়া, এরশাদ আমলের মতো ভয়াবহ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ছিল না। কাঞ্চন ভাই তখনকার ছাত্র, আপনি যে এরশাদ আমলের ভয়াবহ পুলিশ ঢুকতে পারতো না, ক্যান্টনমেন্ট ছিল ছাত্রদল, কিন্তু শিক্ষকদের যে ক্ষমতা ছিল, এখনো আমাদের প্রভোস্ট যারা ছিল, আমরা ইচ্ছে করলে একটা সিট নিতে পারতাম না। আপনি যে হলে ছিলেন আপনি ইচ্ছে করলে একটা সিট নিতে পারতেন না, প্রভোস্টের অনুমতি লাগতো। ইচ্ছে করলে একটা বহিরাগত থাকতে পারতো না, ওই ঠিকই রাত্রে পুলিশ রেড দিত, ওই বহিরাগত তখন শিক্ষকের কাছে পারমিশন নিত। এখনের শিক্ষকদের অবস্থা হয়েছে কি যে তিনি নিজের চেয়ার ঠেকানোর জন্য ব্যস্ত থাকে, ছাত্রদের ঠেকাবে কি, চেয়ারটা কখন হয়তো নিয়ে দৌড় মারলো। সুতরাং আপনি এই ছাত্র রাজনীতি, ছাত্র নেতার উপর দোষ না দিয়ে প্রশাসনের উপর দোষ দেন। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখি ছাত্র রাজনীতি বন্ধ, কারণ ওইখানে সবাই টাকা দিয়ে পড়ে, এবং ওদের পরিবারগুলো ওদের পারিবারিক চিন্তা এটা যে আমার ছেলেটা যদি রাজনীতি করে তাহলে হয়তো অকালে মৃত্যুবরণ করতে পারে বা বকে যেতে পারে। মানে ছাত্র রাজনীতির সম্বন্ধে একটা বাজে ধারণা, এই ছাত্র রাজনীতি সম্বন্ধে বাজে ধারণা শুরু হয়েছে কখন? সেই 71-এর পর থেকে। বাজে ধারণা না বললে যদি আমি বলি যে সঠিক ধারণা, ছাত্র আন্দোলন কি ছাত্র আন্দোলনের সঠিক ধারণা, সঠিক ধারণা এটাকে বলা হয় ক্রিমিনালাইজেশন অফ দ্য স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতি দুর্বৃত্তায়ন। এই টার্মটা ব্যবহার করলে আপনার বুঝতে সুবিধা হবে। আর ছাত্র রাজনীতির দুর্বৃত্তায়নটা শুরু হলো কখন? ছাত্র রাজনীতির দুর্বৃত্তায়নটা শুরু হলো স্বাধীনতার পরপরই। না, সেটি হলো আমি সেই দুর্বৃত্তায়নের পিছনে যাব না হেলাল ভাই, সেই দুর্বৃত্তায়ন ধারাটা এখনো রয়ে গেছে। প্রাইভেট ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলন বন্ধ, তাতে ওই ছাত্রর মেধা বিকাশে জাতির ভূমিকা রাখতে কোনো সমস্যা হচ্ছে কিনা? একাডেমিক হয়তো হয়ে উঠছে, ম্যাক্সিমাম হলে সে একটা একাডেমিক হবে, গ্রন্থকীট না হয়ে একটা একাডেমিক হতে পারে, তাই না? কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে একটা মাল্টি ট্যালেন্ট স্টুডেন্ট তৈরি করবার জন্য দিয়ান, সবাই যে মাল্টি ট্যালেন্ট হবে তাও না। ওই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু প্রথম ভ্যাট বিরোধী আন্দোলন করেছে, জানেন তো? ওদের উপর যখন ভ্যাট, তার মানে কি যে তার একটা পলিটিক্যাল ইনস্টিংক্ট রয়েছে। আরেকটু যদি এইভাবে বলি যে ছাত্র সংগঠনগুলোকে এইভাবে পরিচালনার জন্য এই আমাদের দেশে রাজনীতিবিদরা দায়ী, আপনি দায়ী?
না না, এইটা আপনি বলতে পারেন, দায়িত্ব কাউকে না কাউকে দিতেই হবে। এটা আপনি বলতে পারেন যে যারা ফাদার সংগঠন আছে তারা হয়তো ছাত্র রাজনীতির ধারাটা চেঞ্জ করতে পারে। যেমন আমরা বিএনপিতে মধ্যে আমাদের মধ্যে ধারণা হয়েছে, আমরা যারা ছাত্র নেতা আমরা চিন্তা করি, কারণ আপনারা চান যে ছাত্র সংগঠনগুলো এরকমই থাকুক, আমরা তাদের মাথায় বড়ই রেখা লবণ দিয়ে খাই, যেরকম জুলাইতে আপনারা করছেন। এইটাই মানে এইটাই চান। জুলাইতে কি করছে? জুলাইতে যে ছাত্র সংগঠনগুলো রাজনীতি করছে, মানে ছাত্ররা মানে আন্দোলন করছে, সফল হয়েছে। বাংলাদেশে পৃথিবীর যে কোনো আন্দোলনের প্রথম শক্তি হলো ছাত্ররা, প্রথম শক্তিটা হলো ছাত্ররা। আগুনটা জ্বালায়, মানে স্ফুলিংটা শুরু হয় ছাত্রদের দিয়ে, এটা পরে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। আপনি 69-এর গণ অভ্যুত্থান দেখবেন যে একটা পলিটেকনিক কলেজের ছাত্ররা বিদেশি জিনিস, আপনার রাওয়ালপিন্ডি বন্দর না কোথা থেকে কিনে আনছিল, পুলিশ তাকে ধরেছিল, তুমি বিদেশি জিনিস কিনলে কেন? ছাত্ররা বলছিল যে তুমি বিদেশি জিনিস বেচো, আমি কিনতে পারবো না। এইটার থেকে সেই গন্ডগোল পুরো পাকিস্তান সরাই পড়ে। আপনার ভুট্টো সে আন্দোলনে অটোমেটিক্যালি মানে সবাই ভুট্টোর কাছে যায় যে আমাদেরকে এরকম আইয়ুব খান এটা করছে। ভুট্টো তখন জানেও না যে ঘটনা এরকম, ছাত্ররা এরকম পাকিস্তানে গিয়ে ওই গন্ডগোল আসলো বাংলাদেশের ছাত্ররা 11 দফা দিয়ে আইয়ুব খানের পতন ঘটাই দিল। হেলাল ভাই, আপনি আলোচনা ছিলেন, আমরা শেষ পার্টে আছি। আমরা আরেকটু যদি একটু আপনি মানে সংক্ষেপ করলে আমার অন্য দুই একটা বিষয় আছে আলোচনা। যেটা বলছেন যে পলিটিক্স, ছাত্র রাজনীতিতে ক্রিমিনালাইজেশন বা দুর্বৃত্তায়ন, এই জন্য রাজনীতিবিদরাই দায়ী। এটা তো অস্বীকার করার জন্যই যে এই জন্য রাজনীতিবিদরা দায়ী না। কারণ আমরা যে ছাত্র সংগঠনগুলো আমাদের আদর্শে পরিচালিত হয়, তার আমাদের কিছু যদি ল অ্যান্ড অর্ডার যদি আমরা তাদের কাছে দিয়ে দিই, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিয়ে দিই যে আমাদের দলের নিয়ম নীতি এইগুলো হবে, সেইটা তারা মেনে চলতে পারে। কিন্তু আপনি আবার আরপিওতে এমন একটা বিধান রেখেছেন যে প্যারেন্ট অর্গানাইজেশন বলে কোনো অর্গানাইজেশন থাকবে না, এইগুলো সব সহযোগী সংগঠন হিসেবে থাকতে পারে, অঙ্গ সংগঠন থাকবে না, এদের পরে কোনো খবরদারি চলবে না। কত রকম বৈপরীত দেখেন যে আপনি বলছেন জাতীয় নেতারা দায়ী, আবার আরপিওতে আমাদের বলছে যে এইসব যারা নিবন্ধন পেয়েছেন আমাদের কাছ থেকে তাদের কোনো ছাত্র সংগঠন থাকবে না, তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন থাকতে পারে, সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, আবার তাদের প্রতি খবরদারি করতে হবে না। কি ধরনের কথাবার্তা, মানে না বুঝে একটা নিয়ম। ওই সময় ওই যে বললো না সংস্কার না করে নির্বাচন হবে না, আমি বললাম না যে সংস্কার কন্টিনিউয়াস প্রসেস, যেটা যখন উপযোগিতা হারাবে, এখন আরপিওতে যেটা আছে উপযোগিতা হারাইছে। কিন্তু আপনি যদি আমাদের দোষ দেন তাহলে তো ওই আরপিওতে ওই বিধান থাকতে পারে না যে প্যারেন্ট অর্গানাইজেশন কিছু বলতে হবে না। এখন আমি বলছি যে এই ক্রিমিনালাইজেশনটা আপনার আমি প্রথমে বলেছিলাম 72 সাল থেকে শুরু হয়েছে, সেটার উত্তরাধিকার আমরা এখনো বহন করে চলছি। কতদিন এই উত্তরাধিকার বহন না করার জন্য এবং ছাত্র রাজনীতির একটা যেহেতু প্রয়োজনীয়তা রয়েছে, যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে ছাত্র অ্যান্টি এস্টাবলিশ সেন্টিমেন্ট বলতে ছাত্ররা বোঝায়। সুতরাং এখন আমি যেটা বলছি যে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা এই ছাত্র সংগঠনের নীতিমালার প্রশ্নে, আমাদের যে ফ্রন্ট অর্গানাইজ নীতিমালার প্রশ্নে আমরা অনেক যুগান্তকারী, পরিবর্তনশীল অনেক পলিসি নিয়েছি। এটা আপনারা অচিরেই দেখবেন। যেমন একটা উদাহরণ দিই, আমাদের যে জেলা কমিটি আছে, থানা কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, পৌরসভা কমিটি আছে, আমরা চিন্তা করেছি না এগুলো আর থাকবে না। ওই জেলার অধীনে যতগুলো কলেজ থাকবে ওই কলেজগুলোর কমিটি থাকবে, যেগুলো বিশ্ববিদ্যালয় থাকবে বিশ্ববিদ্যালয়ের কমিটি থাকবে, এবং টোটাল এই কলেজ বিশ্ববিদ্যালয়কে মনিটরিং করার জন্য কেন্দ্রে একটা মনিটরিং টিম থাকবে। তাকে অবশ্যই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে হবে। অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে এই কমিটিগুলো বন্ধ করলে তখন দেখবেন ছাত্র রাজনীতি একটা শেপের মধ্যে চলে আসবে। জি, হাদিস ছাত্র রাজনীতি যদি আপনার অনেক কিছু থাকে একটু শুনি, তারপর একটু ভিন্ন প্রসঙ্গে যাব। হেলাল ভাই শেষে যেটা বললেন যে ওই ক্যাম্পাস কেন্দ্রিকই ছাত্র রাজনীতিটা বাইরে বের আর ওরকম হবে না, এটা করতে পারলে তো একটা বিরাট ইমপ্রুভমেন্ট যদি করা যায়। কিন্তু মুশকিল হলো বাংলাদেশে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অনেক ভালো উদ্যোগ আছে, কিন্তু বিভিন্ন কারণে আসলে সেগুলো আলোর মুখ দেখে না। আর ওই আমাদের হয়েছে না যে ঘর পড়া গরুর সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তো আমরা ওই আসলে অনেকগুলো দলেরই অনেক ভালো চিন্তা আছে, কিন্তু কোনোটা আর প্রয়োগ করতে না পারার কারণে আমরা আসলে ওই আমাদের সংকটটা ওইভাবে তৈরি হয়। এখন ভাই যেটা বলছিলেন এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ওই যে আমরা যে ছাত্র নেতাদেরকে দোষ দিচ্ছি, প্রশাসন করে কি? যদি প্রশাসনের শিরদাঁড়া সোজা থাকে তাহলে সেখানের সিট নিয়ে তো প্রশাসনের ডিল করার কথা, তাহলে তো সেখানে
কে ছাত্র দলের কে অন্য দলের সেটা তো ইস্যু না, কিন্তু মুশকিলটা হলো এইটাই হলো যে ভিসিতে নিয়োগের সময় আমরা যারা ক্ষমতায় থাকি, সেটা যে দলই থাকি, এমন লোক পিক করি, ভিসি প্রবোস্ট প্রত্যেকটা। ভাইয়ের এই কথাটা আমি সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করি। ছাত্ররা যতটা না লেজুর বৃত্তি করে, এর চেয়ে বাংলাদেশের শিক্ষকরা 1000 গুণ বেশি লেজুর বৃত্তি করে। তা আমাদের এই যে শিক্ষকরা, পেশাজীবীরা, আপনি বলেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবার এই পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভমেন্ট থাকবে কেন? এবং এই ইনভলভমেন্ট থেকে কি হয়েছে আমরা তো দেখেছি। সুতরাং বরং আমি যেটা মনে করি, আজকে আপনাদের মাধ্যমে আবারও বলি, ক্যাম্পাসে বা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আগে শিক্ষকদের শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা সবার আগে জরুরি। কারণ আপনি ছাত্র রাজনীতি তো লক্ষ লক্ষ ছেলে মেয়ে এত দ্রুত পারবেন না, শিক্ষক তো আর লক্ষ লক্ষ না। এই যে শিক্ষকরা, সে যখনই বিএনপিতে যোগ দিচ্ছে বা জামাতে যোগ দিচ্ছে, তখন শিবিরের একটা ছেলে যদি কিছু করে আর সে যদি ওই হলের প্রভোস্ট হয়, তাহলে আস্তে সে তার পক্ষে নাই। আবার যদি সে বিএনপি ঘরানার শিক্ষক হয়, তাহলে ছাত্রদল যদি কোনো একটা অপরাধ করে, তাকে ডিফেন্ড করাই হলো তার একমাত্র কর্তব্য, নইলে তার প্রভোস্টগিরি থাকবে না। ইভেন এটা খুবই বাজে, বাট বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার বলি আমি, যেহেতু এটা জানি, সিনিয়র শিক্ষকরা ছাত্র নেতাদের সাথে বিভিন্ন তদবির করেন, তাদের সাথে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট চান, যাতে তাদের মাধ্যমে বড় জায়গায় একটা খবর পৌঁছানো যায়। ধরেন সে খুবই একটা প্রবোস্ট, তো ছোট পোস্ট, আরও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ভালো ভালো পোস্টে আছে, তারা ওই ক্ষমতাসীন রাজনৈতিক সংগঠনের ছাত্রদের কাছে চান, অ্যাপয়েন্টমেন্ট চান, তারপরে বলেন যে আমাদেরকে একটু করে দাও। তো বরং সেইখানটায় ধরা দরকার যে আমরা ওই পেশাজীবী জায়গাটা ক্লিয়ার করতে পারি কিনা। আর কিন্তু এই কালচার তো আপনি একদিনে বন্ধ করতে পারবেন না। এই যে কালচার, এই কালচারটা তো আপনি একদিনে শেষ হবে না। ফাঁকে অ্যাড করি, ভাই যেটা বলছিল, দুটো ঘটনা চোখে পড়ছে গত সপ্তাহে। জামাতে ইসলামী সম্ভবত কোন জেলা পরিষদের একটা রুমে, সরকারি স্থাপনা, সেখানে তারা অফিস করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের একটা রুমে শাহবাগ বিএনপির কোন ওয়ার্ড, সেখানে অফিস বানাইছে। দুটোই মিডিয়ায় আসছে। এবার এখন আপনি ভাবেন যে ওই রেজিস্ট্রার বিল্ডিং এর যে রেজিস্ট্রার, তার কতটুকুন গার্ড সেটি অ্যালাউ করতেছে যে শাহবাগ বিএনপির একটা ওয়ার্ড তারা রেজিস্ট্রার বিল্ডিং এর একটা রুমে অফিস বানাই ফেলছে। আবার সেই জেলার ডিসিটি চিন্তা করেন, জেলা পরিষদের একটা জায়গায় জামাত, এর মানে কি তারা সবাইকে সন্তুষ্ট না করে ওই যে ন্যূনতম শক্তি, সেই শক্তিটা তাদের নাই। এটা তো হ্যাঁ, এই দায়ও পলিটিশিয়ানদের নিতে হবে, কারণ পলিটিশিয়ানরা চায় তার দ্বারা অন্য যারা কাজ করবে তারা সবাই যত জানু হয়ে থাকুক। এটা পলিটিশিয়ানদেরও একটা চাওয়া, যাতে তারা তাকে সার্ভ করে। আর একটা কথা বলে, আপনি যেটা প্রশ্ন করেছিলেন ভাইয়াকেও, যে এই যে আমরা এখানকার সব পলিটিক্যাল পার্টির প্রধানরা ছাত্র রাজনীতির পক্ষে এত ভালো কথা বলি, আপনি পারলে বলেন তো বাংলাদেশের 100 সেরা রাজনীতিবিদ গত 20 বছরে তাদের কয়টা ছেলে মেয়ে অ্যাক্টিভ ছাত্র রাজনীতি করছে? কেন তারা সব ছেলেদেরকে আমেরিকায় পাঠায়, কানাডায় পাঠায়, অস্ট্রেলিয়ায় পাঠায়? মানে অন্যের ছেলেটারে দিয়া, অন্যের মেয়েটারে দিয়া রাজনীতি করাইয়া সে নিজে মন্ত্রী হচ্ছে, এইটা সেইটা হচ্ছে, নিজের ছেলেটারে এলেবেল করে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে। এবং আরো মজার ব্যাপার বলি, এর মধ্যে কিছু কিছু পলিটিক্যাল ফ্যামিলি আছে, তারা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে পরে এসে পলিটিক্সে ইনভলভ করাইছে। 10 জনের নাম বলতে পারবো। এর একজনের ছেলে মেয়েও বাংলাদেশে পড়াশোনা করে নাই, বাইরে পড়াশোনা করছে। বাইরে পড়াশোনা করে এসে এখন ধরেন, আমি এখন তো বলি বিএনপির একটা ইনপুট আমার খুব ভালো লেগেছে, এই যে সম্ভবত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে উপদেষ্টা মাহাদি আমিন ভাই, তো মাহাদি আমিন ভাইয়ের তো ইন্টেলেকচুয়াল পাওয়ার আমি মুগ্ধ হই। তো উনি তো বাইরে থেকে পড়ে আসছে। তো এরা নিজেরাও বোঝে যে আমিও যদি আমার ছেলে মেয়েরে ভালো পলিটিক্স করাইতে চাই, তাইলে আসলে বাংলাদেশে পড়াই হবে না, বাইরে থেকে পড়াই। কিন্তু ঠিকই যাদের পয়সা কম, তাই আমি বাংলাদেশে এরকম রাজনীতিটা করাবো। এটা আমাদের সামষ্টিক কালচারে চেঞ্জ করতে হবে। জি হেলাল ভাই, আবার ঘুরে ফিরে ওই মানে কথাই আসছে, পলিটিশিয়ানদের কাঁধে দোষ আসছে। আপনি এটা নিয়ে ছোট্ট করে একটু বলবেন। আপনার কাছে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সময় একদমই নাই। আমি একটু শুনতে চাই যে নির্বাচনে এক ধরনের ডামাডোল শুরু হয়ে গেছে। আজকে প্রেস সেক্রেটারি তাদের জাতীয় নির্বাচন ঘিরে উপদেষ্টাদের মানে চিফ অ্যাডভাইজারের একটা মিটিং ছিল, সেই মিটিং শেষে সে জানিয়েছে যে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করছে সরকার। প্রত্যেক পুলিশের কাছে এই 40,000 ক্যামেরা তারা দিবে এবং কারা গণ্ডগোল করছে, কি হচ্ছে, এই বিষয়ে তাদের একটা ধারণা থাকবে। শুনতে চাই আগামী নির্বাচনের এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনারা কি ভাবছেন? জি, অনেক ধন্যবাদ। এটা একটা অনেক স্বস্তির নিউজ যে আমরা দ্য কান্ট্রি ইজ নাও হেডিং টুয়ার্ডস দ্য রোড টু ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে আমাদের দেশে যাত্রা শুরু হয়েছে এবং আমাদের দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে। এইটা একটা স্বস্তির সংবাদ। এবং একই সাথে ডক্টর ইউনূস যে বলেছিলেন যেটা ঐতিহাসিক
নির্বাচন তিনি অনুষ্ঠান করবেন, সে ঐতিহাসিক নির্বাচন বলতে আমরা বুঝি যে ইতিহাসে তার নাম লেখা থাকবে। এখন ইতিহাসে যদি নাম লেখা থাকে যে একটা নিকৃষ্ট নির্বাচন, যদি ইতিহাসে নাম লেখা থাকে, সেটা কেউ চায় না তো যে না, আমি ওইটাও তো ঐতিহাসিক। যেমন কিন্তু এটা কেউ আকাঙ্ক্ষা থাকে না কারো। 4টা নির্বাচন তো ঐতিহাসিক নির্বাচন, ঐতিহাসিক চৌর্যবৃত্তির নির্বাচন, তাই না? এখন এই ডক্টর ইউনূস বলছেন যে ঐতিহাসিক নির্বাচন কবে, নিশ্চয়ই তিনি মিন করেছেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন, তিনি সেটা নির্ভর করেন। এইটার জন্য তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর উপদেশ দিয়েছেন, তাদেরকে ফাংশনিং করার জন্য কাজ করছেন। তবে আমি যেটা মনে করি, এইবার কিন্তু রাজনীতিতে 91 সালে আপনার মনে আছে যে প্রশাসন এবং পুলিশ কিন্তু ওই নির্বাচনকে ফেয়ার করেছিল না। আপনার মনে আছে 90-এর গণ অভ্যুত্থানের পরে সমস্ত শক্তি কিন্তু নির্বাচনের মাঠে ছিল, নির্বাচনকে ওয়েলকাম ঐক্যমত্য তৈরি হয়েছিল যে নির্বাচন হইতে হবে, খুব ভালো নির্বাচন, এবং সবাই মিলে মাঠে ছিল, রাইট, সবাই মিলে মাঠে ছিল। আমি মনে করি এবারেও যদি আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে চাই, যদি আমরা 24-এর গণ অভ্যুত্থানের রিয়েল সেন্টিমেন্টটা ধারণ করতে চাই, 24-এর গণ অভ্যুত্থানকে যদি আমরা বেহাত না করতে চাই, তাহলে আমার দৃঢ় বিশ্বাস সমস্ত রাজনৈতিক নেতা কর্মী এবং জনগণ যদি উৎসব মুখর পরিবেশে মাঠে থাকে, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, কারো ক্ষমতা নেই এই নির্বাচনকে ম্যানিপুলেট করার। কারণ সেই হাসিনার জামানা কিন্তু এখন আর নেই না, সেটি নাই। এবং যারা ম্যানিপুলেট করে, 17 বছর ম্যানিপুলেট করেছে যারা, তাদের কি পরিণতি হয় তা ওই নুরুল ইসলাম, আপনার নির্বাচন কমিশন, নুরুল হুদা এবং আরো কিছু কিছু পুলিশ কর্মকর্তা এটা বুঝতেছে। তো সেখান থেকেও বর্তমান যারা আছেন প্রশাসনে, তারা একটা লেসেন তারা পাচ্ছেন যে আমি যদি কারো প্রতি অন্যায়ভাবে ম্যানিপুলেট করি, তার পক্ষে শেষের দিকে আছে, একটু হাদির কাছে যাব। আপনি সেটা বলছি যে আমরা রাজনৈতিক কর্মী এবং জনগণ মাঠে থাকলে অবশ্যই ডক্টর ইউনূসের সেই ঐতিহাসিক নির্বাচন সম্ভব। জি হাদি, আমি একদম শেষের দিকে আমি একটু জানতে চাই যে এই যে রাজনৈতিক সদিচ্ছা যেটি হেলাল ভাই বললেন, এই রাজনৈতিক সদিচ্ছাটা খুবই ইম্পর্টেন্ট। যারা বা যাদের ক্ষমতা বেশি থাকবে বা নির্দিষ্ট কোনো দল যদি ক্ষমতায় চলে আসার স্বপ্ন দেখতে থাকে, তাদের পক্ষে প্রশাসন হেলে যাবে কিনা, আর আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা? আগামী নির্বাচন নিয়ে আমরা সুস্পষ্ট দুটো কথা বলেছি। 40,000 বডি ক্যামেরায় কাজ হবে না। ধরেন 40,000 বডি ক্যামেরা কি হবে, যে ওইখানে কারা হামলা করেছে, কেন্দ্র দখল করেছে, এটা দেখা যাবে, রাইট? তো এইটা দেখা যাওয়ার পরে আপনি কি করবেন, ওই অনুযায়ী কেউ মামলা করলে বিচার করবেন, ওই বিচারটা করতে পারবেন কিনা, সেই বিচার করবার জুডিশিয়াল রিফর্মটা আপনার মোটামুটি হয়েছে কিনা। যে এমন যদি হয়, দেখলো যে সাপোজ ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, রাইট, কিন্তু এমন 10টা আসন আছে যেখানে এরকম প্রচুর মারামারি হয়েছে, তো তার উপরে মামলাও হলো, তো বিএনপি ক্ষমতায় আসার পরেও ওখানে হামলার পরে বাংলাদেশের বিচার ব্যবস্থার এতটুকু ইন্ডিপেন্ডেন্স থাকবে কিনা যে ওই রায়টা বিএনপির বিরুদ্ধে গেলেও সে দিতে পারবে। প্রমাণ হলো যে আসিফ মাহমুদ উপদেষ্টা সাহেব এবং ইশরাক ভাই, এই দুজনের যে ঝামেলাটা হলো, সেখানে পর্যন্ত এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই, তবুও আদালত বলেছে যে এটা রায় দিতে আমাদের উপরে চাপ ছিল। এর মানে নির্দলীয় সরকারের সময় আদালত যদি এটা বলতেছে, তাহলে সামনে তো একটা থাকবে। এর মানে আমাদের ওই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে জুডিশিয়াল রিফর্মটা যাতে, যে দলই ক্ষমতা থাকুক, ন্যূনতম আদালত বিচার ব্যবস্থাটা তার একটা ইন্ডিপেন্ডেন্স রক্ষা করেই সে রায় দিতে পারবে এবং কার্যক্রম পরিচালনা করতে পারবে। তখন হবে কি, তখন বডি ক্যামেরাটার একটা ইম্প্যাক্ট তৈরি হবে যে কেউ যদি এই কাজটা করে, সে যে দলেরই হোক, মামলা হবে এবং বিচার হবে। নাম্বার 1, আমরা একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি যে যদি ঈদের উৎসবের মতো প্রফেসর ইউনূস সাহেব যেটা বলেছেন যে একটা নির্বাচন করতে চান, সত্যি যদি হয়, তাহলে যেটা করতে হবে, আসলে একই দিনে এই প্যাটার্নে নির্বাচন করার সক্ষমতা তো বাংলাদেশের কম। সেক্ষেত্রে আবার সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে প্রতিটা বিভাগে একদিন, এটার মধ্যে একটা ঝামেলা আছে। এক বিভাগীয় কমিশনার অন্যটার সাথে মিলিয়ে সে মেকানিজম করবার চেষ্টা করবে। সেক্ষেত্রে অনেক স্টেক হোল্ডারই বলেছে পুরো 300 আসনকে র্যান্ডমলি, মানে বরিশাল আর খুলনা একসাথে না, র্যান্ডমলি 3টে ভাগ করে 3 দিনে নির্বাচন নেওয়া যায়, তাহলে পুরো আইন শৃঙ্খলা ফোর্স আরো বেশি নিয়োজিত হবে। মিডিয়া ধরেন এনটিভির কয়টা ক্যামেরা আছে, তো সারা দেশে একদিনে নির্বাচন করতে এনটিভির যে কভারেজ যাবে, বাট যখন এটা 3টে ভাগ হয়, কোনোভাবে বিভাগ ভিত্তিক করা যাবে না, একসাথে দেওয়া যাবে না, পুরো 300 আসন র্যান্ডমলি। ধরেন ঝালকাঠি 2, না এটা ক্লিয়ার, কিন্তু আপনার মূল যে কথাটা আমরা বলছিলাম সেটা হলো যে আন্তরিকতা। দেখেন এখন ভাই, ধরেন যদি জামাত আন্তরিক না হয়, বিএনপি আন্তরিক না হয়, এটা কি টকশোতে এসে কোনোদিন বলবে আমরা আন্তরিক না?
মানে দুনিয়ায় জয়ে যত আন্তরিক না, কেউ কি এসে বলবে না আমরা এই ব্যাপারে আন্তরিক না? সবাই তো হোপের কথা বলে, আশা বলে, প্রত্যাশা দেখায়, কিন্তু আমাদের পাচ্ছি না। তো এটা হলো আমাদের সংকটের জায়গা। এরপরেও আমরা রাজনীতিবিদদের উপরেই সর্বশেষ আস্থা রাখবো, কারণ তারাই তো এই লড়াইটা সামনে নিয়ে যাবে। জি, ধন্যবাদ জনাব শরীফ ওসমান হাদী এবং আজিজুল বারী হেলাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।